হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা একাডেমি। আজকে থেকে আমাদের কেমিস্ট্রির ওপর রিভিশন থ্রু এমসিকিউ নামে ক্লাস শুরু হচ্ছে। এই ক্লাসটা সম্পূর্ণরূপে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম এবং রেলওয়ে এনটিপিসি সিবিটি 2 এই এক্সামের ওপর একটা রিভিশন ক্লাস, যেটা কিনা আমরা করব এমসিকিউ মাধ্যমে। এই ক্লাসটাই তোমাদের যে এমসিকিউ কোশ্চেনগুলো নেওয়া হয়েছে সেখানে লুসেন্টের যে জেনারেল স্টাডিজের উপর যে বইটা রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেসের উপর যে বই রয়েছে সেই বই থেকে, এবং তার পাশাপাশি এখন যে মার্কেটে যে বইটা খুব ভালো চলছে, ইউথ কম্পিটিশন টাইম, এই দুটো বইয়ের কম্বিনেশন করে আমরা বিভিন্ন পিওয়াইকিউ কোশ্চেন প্লাস নতুন যে ধরনের কোশ্চেনগুলো আপকামিং পরীক্ষায় আসতে পারে সেই ধরনের কোশ্চেনগুলো নিয়ে এই এমসিকিউ সিরিজটা তৈরি করেছি। এখানে কেমিস্ট্রির চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমরা এমসিকিউগুলো করব, এবং সেই এমসিকিউগুলোর পাশাপাশি সেই চ্যাপ্টারের যে টপিকগুলো আলোচনা করা প্রয়োজন সেগুলো সেই কোশ্চেনের পাশাপাশি আমি আলোচনা করে দেবো। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লাগবে, এবং আজকে থেকেই এই ক্লাসটা শুরু হচ্ছে। এইভাবে পরপর কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো হতে থাকবে। আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়েছি প্রথম দিনের ক্লাসে, সেটা হচ্ছে ম্যাটার অ্যান্ড ইটস স্টেট, অর্থাৎ পদার্থ এবং পদার্থের অবস্থা। এই চ্যাপ্টারের ওপর কিন্তু আজকে আমাদের টোটাল এমসিকিউ থাকছে 25টা, এবং তার সঙ্গে সঙ্গে সেই কোশ্চেন রিলেটেড বিভিন্ন টপিক যেগুলো পড়ানো প্রয়োজন, বোঝানো প্রয়োজন, সেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো আজকের ক্লাসটায়। যদি সম্পূর্ণ বাংলায় তোমরা জেনারেল সায়েন্সের প্রস্তুতি নিতে চাও, তাহলে ডিজিটাল পড়াশোনা একাডেমির ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। আমাদের এখানে কিন্তু কুইক রিভিশন ক্লাস অন জেনারেল সায়েন্সের উপর ভিত্তি করে, এটা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ সেগমেন্টের, আমি শুধুমাত্র ফিজিক্সের পার্টটুকুর ক্লাস করিয়েছি। এছাড়া যদি তোমরা একদম পিওর পিওয়াইকিউ ক্লাস করতে চাও, যেটা রেলওয়ে গ্রুপ ডি এক্সাম 2018 সালে হয়েছিল, সেখানকার জেনারেল সায়েন্সের পিওয়াইকিউ কোশ্চেন কিন্তু এখানে 30টা ক্লাসের মাধ্যমে এটাই সম্পন্ন করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই মুহূর্তে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 7টার সময় টপ 500 জেনারেল সায়েন্স এমসিকিউ এই ক্লাসটা হচ্ছে। এই ক্লাসটাও তোমরা করতে থাকো। এর পাশাপাশি তোমাদের বলবো যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে ডিজিটাল পড়াশোনা একাডেমির, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা যুক্ত হতে পারো। এখানে তোমরা ক্লাস নোটিফিকেশন, ইম্পর্টেন্টস আপডেট এবং কিছু গুরুত্বপূর্ণ পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে তোমাদের এই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবে। তাহলে আজকের ক্লাসের প্রথম প্রশ্ন দিয়ে আজকের ক্লাসটা শুরু করছি। আজকের ক্লাসে দেখো, প্রথম প্রশ্ন বলছে পদার্থ সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়। তাহলে পদার্থ সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয় সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এখানে বলছে পদার্থের কণাগুলির মধ্যে কোনো আকর্ষণ বল থাকে না। অপশন বিতে বলেছে তরল ও বায়ুতে পদার্থের কণাগুলি অনবরত চলাচল করতে পারে। ক্ষুদ্র কণার সমবায়ে পদার্থ গঠিত হয়, এবং অপশন ডি বলছে পদার্থের নির্দিষ্ট পরিমাণ ভর থাকে। তাহলে একটা পদার্থ আমরা কাকে বলছি? আমাদের পরিপার্শ্বে যে সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে যার ভর আছে এবং আয়তন আছে, সেইগুলোকেই কিন্তু আমরা এক কথায় পদার্থ বলে থাকি। তোমরা দেখো, ইট, বালি, সিমেন্ট, তাছাড়া আমরা যা খাচ্ছি, জল খাচ্ছি, ভাত খাচ্ছি, বা আদার্স আমাদের যে কোনো জিনিস যেগুলো দেখতে পাচ্ছি যার কিন্তু ভর থাকতে হবে এবং আয়তন থাকতে হবে, তার সবকটাকে আমরা পদার্থ বলছি। তাহলে আমরা পদার্থ যদি বলি, তাহলে পদার্থে নির্দিষ্ট পরিমাণ ভর থাকে, যে অপশন ডি, এটা পদার্থ সম্পর্কে একদম সঠিক। অপশন ডিতে আমরা যখন যাচ্ছি, দেখছি পদার্থের কণাগুলি ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থ হচ্ছে কি অসংখ্য ক্ষুদ্র কণার সমবায়ে গঠিত। অবশ্যই একটা পদার্থ ভাঙলে আমরা অনেক ছোট ছোট ক্ষুদ্র পাই। তরল এবং বায়ুতে পদার্থের কণাগুলি চলাচল করতে পারে, যেই জন্য তরল এক স্থান থেকে অন্য স্থানে বয়ে যেতে পারে, বা গ্যাস এক জায়গা থেকে উবে আরেক জায়গায় যেতে পারে। তাহলে তার কণাগুলো চলাচল করতে পারে বলে এগুলো সম্ভব হয়। এটাও ঠিক পদার্থ সম্পর্কে। কিন্তু বলছে পদার্থের কণাগুলির মধ্যে কোনো আকর্ষণ বল থাকে না। এবার তোমরা বলো, একটা পদার্থ কঠিন পদার্থ যেটা হচ্ছে,
সেই কঠিন পদার্থে যদি পদার্থের কণাগুলির মধ্যে আকর্ষণ বল না থাকতো, তাহলে কি পদার্থটা কঠিন অবস্থায় থাকতে পারতো? তোমরা মনে করো তোমাদের হাতে যে এই মুহূর্তে যে পেনটা রয়েছে, সেই পেনটা বা তোমার হাতের যে মোবাইল ফোনটা রয়েছে, সেই মোবাইল ফোনের ভেতরকার যে কণাগুলো রয়েছে সেই কণাগুলোর মধ্যে আকর্ষণ বল আছে বলেই তো ওটা সলিড স্টেটে আছে। যদি না থাকতো তাহলে তো সেটা ভঙ্গুর হয়ে যেত। তাহলে এক্ষেত্রে পদার্থ সম্পর্কে কোন বাক্যটি সঠিক নয়, সেটা অপশন এ হবে আমাদের উত্তর। তো এখানে দেখে নাও, বলছে আমাদের আশেপাশে অবস্থিত যে সমস্ত বিষয়ে ভর আয়তন আছে তাদেরকে আমরা পদার্থ বলবো। পদার্থের বৈশিষ্ট্যগুলো দেখে নাও। পদার্থ অণু এবং পরমাণু দ্বারা গঠিত হয়। পদার্থের কণাগুলির মধ্যে আকর্ষণ বল উপস্থিত থাকে। কঠিন এবং তরল পদার্থের কণাগুলি চলাচল করতে পারে এবং পদার্থগুলির একটি নির্দিষ্ট বিন্যাস সজ্জায় সজ্জিত থাকে। বিন্যাস সজ্জায় সজ্জিত থাকে, যার জন্য একটা পদার্থকে আমরা কিউবিক দেখতে পাই, কিউবের মতন হয়ে থাকে। কখনো সেটা প্লেনার হয়ে থাকে। এরকম বিভিন্ন ধরনের আমরা পদার্থ পেয়ে থাকি। তো সেটা কারণটাই হলো কিন্তু ওর ভেতরকার কণাগুলো একটা নির্দিষ্ট বিন্যাস সজ্জায় সজ্জিত থাকা। দেখো, দ্বিতীয় প্রশ্ন বলছে বিজ্ঞানীরা বর্তমানে পদার্থের কতগুলি অবস্থা খুঁজে পেয়েছেন। তাহলে বিজ্ঞানীরা বর্তমানে পদার্থের কটা অবস্থা খুঁজে পেয়েছে? এটা সঠিক উত্তর হবে অপশন বি, 5খানা সঠিক অবস্থা তারা খুঁজে পেয়েছেন। এই 5খানা অবস্থা কি আছে? কঠিন অবস্থা, তরল অবস্থা, গ্যাসীয় অবস্থা, প্লাজমা অবস্থা এবং বোস-আইনস্টাইন ঘনীভবন অবস্থা। তো এর মধ্যে তোমরা কঠিন, তরল, গ্যাসীয় এই 3টে অবস্থা সম্বন্ধে সকলেই পরিচিত এবং আমরা আশেপাশে সবকিছুই দেখতে পাই এই কঠিন, তরল, গ্যাসীয় অবস্থায়। এবার গ্যাসীয় অবস্থায় থাকা কোনো পদার্থকে যদি আমরা আরো টেম্পারেচার বৃদ্ধি করতে থাকি, তাহলে একসময় দেখা যাবে যে গ্যাসীয় অবস্থায় পদার্থের কণাগুলোর মধ্যে যেটুকু আকর্ষণ বল ছিল, এই হিট দেওয়ার ফলে একটা সময় দেখা যাবে পদার্থের কণাগুলোর মধ্যে আর কোনো আকর্ষণ বল নেই এবং কণাগুলো প্রত্যেক একটা চার্জযুক্ত কণায় পরিণত হয়েছে। এই যে স্টেটটা তৈরি হবে সেটাকেই আমরা বলবো প্লাজমা স্টেট। আর বোস-আইনস্টাইন ঘনীভবন স্টেট যেটা, এটার জন্য কঠিন পদার্থকে শীতল করতে হবে, ঠান্ডা করতে হবে। ঠান্ডা করতে করতে এমন একটা স্টেটে গিয়ে পৌঁছবে যখন প্রত্যেকটা কণা, মানে প্রত্যেকটা অণু আলাদা আলাদাভাবে অবস্থান করা শুরু করবে। এইভাবে যে আলাদাভাবে অবস্থান করার মতন অবস্থায় পৌঁছবে যে স্টেটে গিয়ে, সেই যে ঘনীভূত অবস্থা, সেটাকে আমরা বলবো বোস-আইনস্টাইন ঘনীভবন স্টেট বা বোস-আইনস্টাইন কনডেনসেশন। কোন অবস্থায় পদার্থের কণাগুলির মধ্যে আকর্ষণ বল সর্বোচ্চ হয়? তাহলে পদার্থের কণাগুলির মধ্যে আকর্ষণ বল কোথায় সবথেকে বেশি হবে? তাহলে তোমরা দেখো এই অপশনগুলোর মধ্যে একমাত্র তোমরা বলতেই পারো অপশন ডি, কঠিন স্টেট, যেখানে হচ্ছে পদার্থের কণাগুলির মধ্যে আকর্ষণ বল সবচাইতে বেশি হবে। কারণ কঠিন পদার্থ এক জায়গায় স্থির থাকে কিন্তু তরল গড়িয়ে যায়, গ্যাস জ্বলিয়ে যায়। আর প্লাজমা তো গ্যাসের থেকেও খারাপ অবস্থা, অর্থাৎ অনেক আকর্ষণ বল কম, অর্থাৎ সেক্ষেত্রে তো প্লাজমা আরো বেশি ছিটোছুটি করবে। এখানে দেখো সেই কথাই বলে দেওয়া হয়েছে, কঠিন পদার্থের কণাগুলির মধ্যে আকর্ষণ বল সবচেয়ে বেশি হয়। তরল পদার্থের ক্ষেত্রে কি হয়, কঠিনের থেকে কম কিন্তু গ্যাসীয় পদার্থের থেকে বেশি হয়। আর গ্যাসীয় পদার্থের কি হয় না, কঠিন মানে একেবারেই আকর্ষণ বল থাকে না বললেই চলে, বা ন্যূনতম আকর্ষণ বল থাকে। এই কারণে কি হয়, গ্যাস চারিদিকে ছড়িয়ে পড়ে। এখানে তোমাদের পদার্থের যে বিভিন্ন স্টেজগুলো রয়েছে বা অবস্থাগুলো রয়েছে, সেই অবস্থাগুলোতে কি ধরনের আকর্ষণ বল থাকে সেটা একটা দেখানো হয়েছে। যে কঠিন পদার্থের সবচেয়ে বেশি, তারপর তরল, তারপর গ্যাসীয় এবং সবচেয়ে প্লাজমা স্টেটে কিন্তু আকর্ষণ বল কম হয়। কঠিন পদার্থের কণাগুলি সম্পর্কে নিচের কোন বাক্যটি সত্য নয়? অর্থাৎ কঠিন পদার্থ সম্পর্কে নিচের বাক্যগুলোর মধ্যে কোনটি সত্য নয়? বলছে কি অপশন এ, তারা এলোমেলোভাবে ছুটোছুটি করে। সরি, তোমাদের এখানে বলেছি নয়, নয় না, কোন বাক্যটি সত্য সেটা আমাদেরকে বলতে হবে। কণাগুলির মধ্যে বড় বড় ফাঁক থাকে, তারা সুনির্দিষ্ট বিন্যাসে সজ্জিত থাকে এবং তাদের মধ্যেকার বল ন্যূনতম হয়। তাহলে কঠিন পদার্থের মধ্যেকার বল ন্যূনতম হয় না, আগের কোশ্চেনটাই দেখলাম। এবার কঠিন পদার্থ কণাগুলো কি দৃঢ়ভাবে, যেহেতু আকর্ষণ বল বেশি, তার ফলে কি হবে, এলোমেলো ছোটাছুটি করতে পারবে না। এবার আকর্ষণ বল বেশি হলে কি, দুটো কণার মধ্যে দূরত্ব বেশি হবে না, খুব কাছাকাছি অবস্থান করবে, অর্থাৎ ফাঁক বড় হবে না। তাহলে এগুলো কোনোটাই ঠিক না। কিন্তু অপশন সি, সেটা হচ্ছে কি, তারা একটা সুনির্দিষ্ট বিন্যাসে সজ্জিত থাকে, এটাই কঠিন পদার্থ সম্পর্কে সঠিক হবে। তাহলে কঠিন পদার্থের বৈশিষ্ট্যগুলো এখানে এক নজরে দেখে নাও।
পদার্থগুলি কণাগুলির মধ্যে আকর্ষণ বল সর্বোচ্চ হয়, এদের মধ্যেকার ফাঁকা স্থান ন্যূনতম হয়, এটির বিন্যাসে সজ্জিত থাকে সুনির্দিষ্ট বিন্যাসে, এবং কঠিন পদার্থের নির্দিষ্ট কোনো আকার বা আয়তন দুটোই থাকে হচ্ছে কঠিন পদার্থের ক্ষেত্রে। ড্যাশ একটি বিশুদ্ধ পদার্থ। তাহলে বিশুদ্ধ পদার্থ বা পিওর সাবস্টেন্স কাকে বলবো? বিশুদ্ধ পদার্থ অর্থাৎ যেটার মধ্যে কোনো রকম খাদ নেই, অন্য কোনো পদার্থ যেটার মধ্যে পাওয়া যাবে না, সেটাকেই আমরা বলে থাকবো বিশুদ্ধ পদার্থ। তাহলে এখানে যেটা বলেছে চিনির দ্রবণ, চিনির দ্রবণ বলেছে, তাহলে চিনির দ্রবণের মধ্যে কি আছে? ধরো চিনির জলের দ্রবণ, তাহলে সেখানে সুগার তার সঙ্গে ওয়াটার মিশে আছে, তার ফলে চিনির দ্রবণ তৈরি হয়েছে। তাহলে এটা কিন্তু বিশুদ্ধ পদার্থ নয়, কারণ চিনির সঙ্গে জল মিশে আছে। তারপরে দেখো দুধ, দুধের মধ্যে কি হয়? শুধু তো দুধ থাকে না, দুধের মধ্যে থাকে কি? ক্যালসিয়াম, বিভিন্ন রকম ধাতব আয়ন থাকে, এবং তার সঙ্গে কি থাকে? ভিটামিনস থাকে, এরকম বিভিন্ন পদার্থ মিশে থাকে। অর্থাৎ দুধ হচ্ছে কি? বিশুদ্ধ পদার্থ নয়। বায়ু, বায়ুর মধ্যে বিভিন্ন ধরনের গ্যাস, ধূলিকণা, এরকম বিভিন্ন জিনিস মিশে থাকে, তাহলে বায়ু একটা কিন্তু বিশুদ্ধ পদার্থ নয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অপশান এ মিথেন, যেটা হচ্ছে CH4 যার সংকেত, এটাই হচ্ছে মিথেন, যেটা একটা বিশুদ্ধ পদার্থ। কারণ মিথেনের মধ্যে আদার্স আর অন্য কিছু জিনিস তোমরা পাবে না, মিথেনকে আমরা এইভাবে CH4 অর্থাৎ মিথেন, মিথেন অবস্থাতেই পাওয়া যায়। তাই জন্যে এখানে আমাদের বিশুদ্ধ পদার্থটি হবে মিথেন। কোন অবস্থায় ব্যাপন হার সর্বোচ্চ হয়? তাহলে ব্যাপন হার তখনই সবচাইতে বেশি হবে, সবচাইতে বেশি হবে, সেটার এই উত্তরটা করার ক্ষেত্রে তোমরা বলবে যেহেতু আকর্ষণ বল যার কম, সেই ক্ষেত্রে ব্যাপন হার বেশি হবে, অর্থাৎ তোমরা বলবে প্লাজমা স্টেটে হবে। কিন্তু প্লাজমা স্টেটে যখন বস্তু থাকে সে আয়নীয় ফর্মে চলে যায়, অর্থাৎ সেটাকে আমরা দেখতে পাই না। তাই এক্ষেত্রে তোমাদের যে উত্তরটা নিতে হবে সঠিক, এবং রেলওয়ে বোর্ড যে উত্তরটা নিয়েছিল সেটা হচ্ছে অপশান সি, গ্যাসীয় অবস্থায় কিন্তু তাদের ব্যাপন হার সবচাইতে বেশি হয়, সেটা হচ্ছে গ্যাসীয় অবস্থায়। ব্যাপন কি জিনিস? ব্যাপন বলছে কোনো একটি পদার্থ যদি এক জায়গায় এরকম গাঢ় অবস্থায় রয়েছে, এবার এই পদার্থটা যে বেশি গাঢ়ত্বের স্থান থেকে যখন কম গাঢ়ত্বের স্থানের দিকে ছড়িয়ে পড়বে, এই ঘটনাকেই ব্যাপন বলবো। মনে করো তোমাদের ঘরের এক কোণায় একটা ধূপকাঠি ধরিয়েছ, সেই ধূপের গন্ধটা তোমার ঘরের চারদিকে ছড়িয়ে পড়ছে, তো গন্ধটা পাচ্ছ। কেন পাচ্ছ? কারণ ওই ধূপ যেখানে জ্বলছে সেই জায়গায় হচ্ছে ওই যে ধূপের ধোঁয়া, তার গাঢ়ত্ব বেশি, কিন্তু ঘরের অন্য পাশে গাঢ়ত্ব কম। তাই জন্য কি হচ্ছে, সেই ধোঁয়াটা ঘরের চারদিকে ছড়িয়ে পড়ছে, এর ফলে আমরা সেই ধূপের গন্ধটা পাচ্ছি। অর্থাৎ এটা হচ্ছে কিন্তু একটা ব্যাপন প্রক্রিয়া, অর্থাৎ কম বেশি গাঢ়ত্বের স্থান থেকে কম গাঢ়ত্বের স্থানে ছড়িয়ে পড়ার যে ঘটনা, এটা ব্যাপন বলে। তো এটা কাদের ক্ষেত্রে ঘটবে? যাদের কণাগুলোর মধ্যে আকর্ষণ বলটা খুব কম হবে, তারা খুব সহজে চারিদিকে ছড়িয়ে পড়তে পারবে। তাই এখানে বলছে যে সমস্ত পদার্থের কণাগুলির মধ্যে আকর্ষণ বল কম, তাদের ব্যাপন হার হচ্ছে সর্বোচ্চ হয়। এবার কঠিন, তরল এবং গ্যাসীয় এই পদার্থগুলোর মধ্যে গ্যাসীয় পদার্থের কিন্তু ব্যাপন হার সর্বোচ্চ হয়। কেন? তাদের মধ্যেকার আকর্ষণ বল কম হয়। এবার আমাদের এখানে কিন্তু অপশানে প্লাজমা দেওয়া রয়েছে, প্লাজমা দেওয়া আছে, কিন্তু প্লাজমা অবস্থাটা আমরা কেন নিচ্ছি না? কারণ প্লাজমা একটা আয়নীয় অবস্থা, একটা আয়নীয় স্টেটে চলে যায়। যে গ্যাস যদি নিই সেই গ্যাসটা আয়নীয় স্টেটে বিলং করে, এবং এটা আমাদের সাধারণত নর্মাল উষ্ণতায় বা চোখের সামনে আমরা দেখতে পাই না। তাই আমরা কঠিন, তরল এবং গ্যাসীয়র মধ্যে গ্যাসীয় জিনিসটাকে আমরা অনুভব করতে পারি বা আমরা পাই। সেই কারণের জন্যই কিন্তু এখানে উত্তরটা আমাদের গ্যাসীয় নিয়েছে। যদি অ্যামোনিয়া H2 গ্যাস হয়, তাহলে কর্পূর ইজিক্যাল টু কি হবে? তাহলে কর্পূর ইজিক্যাল টু কি হবে? তাহলে তোমরা বলো কর্পূর কি হবে? এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হবে অপশান বি, কর্পূর। এটা একটা কঠিন। তাহলে এই যে কর্পূর, কর্পূর কি হয়? কর্পূর হচ্ছে একটা কঠিন পদার্থ, যেটাকে তোমরা সাধারণত এরকম কিউব আকারে দেখে থাকবে। তো এটা হচ্ছে একটা কর্পূর। কর্পূর কিন্তু, কর্পূরকে যদি আমরা ঘরের সাধারণ উষ্ণতায় রেখে দিই, তাহলে কর্পূর কিন্তু সলিড স্টেট থেকে সরাসরি গ্যাসিয়াস স্টেটে চলে যায়। অর্থাৎ কর্পূরের ক্ষেত্রে কিন্তু ঊর্ধ্বপাতন জিনিসটি ঘটে, ঊর্ধ্বপাতন এই বিষয়টা কিন্তু ঘটে থাকে। অর্থাৎ সাবলিমেশন
পদ্ধতিটা কিন্তু কর্পূরের ক্ষেত্রে আমরা দেখে থাকি। অর্থাৎ সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন পদ্ধতিটা কি না, সলিড স্টেট থেকে সরাসরি তাপ পেলে গ্যাসে পরিণত হয়ে যায়, এই যে ঘটনা এটাকে বলে ঊর্ধ্বপাতন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মৌলিক পদার্থ নয়? তাহলে মৌলিক পদার্থ নয় কোনটি সেটা আমাদের এখানে জানতে হবে। মৌলিক পদার্থ কাকে বলছে না, যে সমস্ত পদার্থগুলো কেবলমাত্র একই ধরনের পদার্থ দ্বারা গঠিত হয় সেগুলোকে আমরা মৌলিক পদার্থ বলি। অর্থাৎ তোমাদের যদি বলি অক্সিজেন, তাহলে অক্সিজেন মধ্যে কি থাকে, O2, এটাকে আমরা অক্সিজেন বলে থাকি। তো এর মধ্যে কি আছে, দুখানা অক্সিজেন পরমাণু আছে। অর্থাৎ একই ধরনের পরমাণু বা একই ধরনের পদার্থ দ্বারা যে পদার্থগুলো গঠিত হচ্ছে সেগুলোকে আমরা বলি মৌলিক পদার্থ। তোমরা এখানে যদি দেখো হীরক, এটার মধ্যে কি আছে, কার্বন আছে। গ্রাফাইট, এর মধ্যে কি আছে, কার্বন আছে। ওজোন, এর মধ্যে কি আছে, O3, অর্থাৎ 3টে অক্সিজেন পরমাণু আছে। তাহলে এগুলো প্রত্যেকটাই হচ্ছে কি মৌলিক পদার্থ। তাহলে যৌগিক পদার্থ কোনটা? যৌগিক পদার্থ সেই পদার্থগুলো যার মধ্যে দুই বা ততোধিক ধরনের মৌলিক পদার্থ একটা নির্দিষ্ট কম্বিনেশনে বা অনুপাতে রাসায়নিকভাবে যুক্ত হয়, সেটাকে আমরা বলি যৌগিক পদার্থ। এখানে তোমরা যদি দেখো এই যে সিলিকা, এই সিলিকা হবে হচ্ছে একটা যৌগিক পদার্থ। তাই এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে অপশন সি। এখানে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ সম্বন্ধে বলে দেওয়া আছে, সেটা তোমরা একটু পড়ে নেবে। তোমরা কিন্তু এই ক্লাসটা করার পাশাপাশি পাশে যদি একটা খাতা পেন নিয়ে বসে করতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয়, কারণ যে ইনফরমেশনগুলো দিচ্ছি সেগুলো কিন্তু তোমরা নোট ডাউন করে নিলে পারে কিন্তু তোমাদের পরীক্ষার ক্ষেত্রে সুবিধা হবে। তাছাড়াও তোমরা এমনি পড়ে নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। কোন বিজ্ঞানী বলেন যে পদার্থকে শক্তিতে রূপান্তর করা সম্ভব? এটা খুব সোজা প্রশ্ন। অপশন ডি, আইনস্টাইন। তিনি বলেছিলেন পদার্থকে শক্তিকে রূপান্তর করা সম্ভব। তার সেই বিখ্যাত ইকুয়েশন E=mc², এই ইকুয়েশনটার মাধ্যমে তিনি বলছেন যে আলোর গতিবেগে যদি কোনো কণা যেতে পারে, অর্থাৎ কোনো কণা যদি আলোর গতিবেগে ছোটে তাহলে সেটার ভর এবং শক্তি কিন্তু সমান হয়ে যাবে। একটি বিশুদ্ধ পদার্থ কেবলমাত্র হতে পারে, তাহলে বিশুদ্ধ পদার্থ হতে পারে কোনটি? তাই বিশুদ্ধ পদার্থ তোমাদের কিছুক্ষণ আগে যৌগিক পদার্থ এবং মৌলিক পদার্থ সম্বন্ধে বললাম। সেই যৌগ বা মৌল এদেরকেই আমরা এখানে বলে থাকব বিশুদ্ধ পদার্থ। কারণ যদি তোমাদের বলি কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইডের মধ্যে কার্বন এবং অক্সিজেন ছাড়া আর কিন্তু অন্য কেউ নেই, তাহলে এটা একটা কি পিওর স্টেটে পাচ্ছি কার্বন ডাই অক্সাইড। মৌলের মধ্যে যদি আমরা বলি কার্বন বা অক্সিজেন, এদেরকে আমরা কিন্তু পিওর ভাবে পাচ্ছি, অর্থাৎ বিশুদ্ধ অবস্থায় পাচ্ছি। তাহলে বিশুদ্ধ পদার্থ হতে পারে কে? যৌগ এবং মৌল, অর্থাৎ যৌগিক পদার্থ এবং মৌলিক পদার্থ, এরাই হচ্ছে কিন্তু একটা বিশুদ্ধ পদার্থ। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি মিশ্রণের উদাহরণ? তাহলে মিশ্রণ কি জিনিস? মিশ্রণ হচ্ছে কি যখন দুই বা ততোধিক পদার্থ, সেটা মৌলিক পদার্থ হতে পারে, যৌগিক পদার্থ হতে পারে, তারা যে কোনো অনুপাতে কোনো ভৌত প্রক্রিয়ার মাধ্যমে যদি একসঙ্গে মিশে যায়, সেই যে ঘটনা সেটাকে আমরা বলবো মিশ্রণ। তাহলে বিশুদ্ধ জল, এটার মধ্যে কিন্তু অন্য কিছু নেই, তাই জন্য বিশুদ্ধ জল যেটা সেটা কিন্তু একটা বিশুদ্ধ পদার্থ। এবার এই দেখো গ্যাসোলিন এবং এলপিজি যে গ্যাসটা আমরা রান্নার কাজে ব্যবহার করছি, এর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের গ্যাস মিশে আছে। এই গ্যাসোলিনের থেকে আমরা বিভিন্ন ধরনের জিনিস বের করতে পারি এক্সট্রাক্ট করে। তো এগুলোর মধ্যে একটা কিন্তু বিভিন্ন ধরনের জিনিস মিশে আছে, তাই জন্য এই দুটো কি হচ্ছে আমাদের মিশ্র পদার্থ বা মিশ্রণ। তাহলে এক্ষেত্রে আমাদের অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। এখানে মিশ্রণ সম্বন্ধে বলা হয়েছে, মিশ্রণ কিন্তু একটা বিশুদ্ধ পদার্থ নয়, এটা কিন্তু মনে রাখবে। মিশ্রণ বিশুদ্ধ পদার্থ নয়। মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ ওরা হলো বিশুদ্ধ পদার্থ। মিশ্রণে উপস্থিত উপাদানগুলিকে কিন্তু ভৌত প্রক্রিয়ার মাধ্যমে পৃথক করা সম্ভব। তাহলে মিশ্রণে যে সমস্ত পদার্থগুলো দিয়ে তৈরি হয় সেগুলোকে আমরা ভৌত প্রক্রিয়া দ্বারা কিন্তু পৃথক করে নিতে পারি।
একটি মিশ্রণ হয় ড্যাশ প্রকৃতির। মিশ্রণ কটা ধরনের হয়ে থাকে? তাহলে এখানে তোমরা জেনে থাকবে যে মিশ্রণ সমসত্ব বা হোমোজিনিয়াস, অসমসত্ব বা হেটেরোজিনিয়াস, এই দু ধরনেরই হয়ে থাকে। তাই অপশন সি হবে সঠিক উত্তর। এবার এই সমসত্ব মিশ্রণ এবং অসমসত্ব মিশ্রণ সম্বন্ধে আমরা একটু দেখে নিই। সমসত্ব মিশ্রণ কি বলছে? না, যে ধরনের মিশ্রণে উপস্থিত উপাদানগুলির অনুপাত ওই মিশ্রণটির সমস্ত অংশতেই সমান পরিমাণে পাই, সেটাকেই আমরা বলে থাকবো সমসত্ব মিশ্রণ। অর্থাৎ তোমরা এক গ্লাস জল নিলে, তার মধ্যে চিনি গুলে দিলে, দেখবে ওই জলের নিচের থেকে যদি জল নাও, সেই জলটাও যতটা মিষ্টি লাগছে, ওপরের দিকের জলটাও কিন্তু ঠিক ততটাই মিষ্টি লাগছে। তার কারণ ওই যে চিনি জলের মধ্যে মেশার ফলে সমসত্ব মিশ্রণ গঠন করেছে। তার ফলে কি হয়েছে, ওই গ্লাসের জলের সমস্ত অংশে চিনি এবং জলের পরিমাণ সমান আছে, তাই সম্পূর্ণ জলটাকেই সমান মিষ্টি লাগবে। অসমসত্ব মিশ্রণ কি? যে ধরনের মিশ্রণে এই যে উপাদানগুলোর মধ্যে যে মিশ্রণের অনুপাত সমান হয় না, সেটাকেই বলা হচ্ছে অসমসত্ব মিশ্রণ। যেমন লোহা এবং সালফারের মিশ্রণ তোমরা খুব সহজেই করতে পারো। বাড়িতে একটু বালি নিলে এবং তার মধ্যে কিছুটা লবণ মিশিয়ে দিলে, দেখবে যে মিশ্রণটা তৈরি হবে তার সব অংশে কিন্তু বালি এবং লবণের পরিমাণ সমান থাকবে না। এই জন্য এটা হচ্ছে অসমসত্ব মিশ্রণ। কোনটি একটি সংকরের উদাহরণ? তাহলে সংকরের উদাহরণ কোন সংকর? এখানে বলা হচ্ছে, অ্যাকচুয়ালি কোশ্চেনটা ধাতব সংকরের কথা বলা হয়েছে। তাহলে সংকর কি তোমরা জেনে থাকবে, ইস্পাত একটা সংকর ধাতু, পিতল একটা সংকর ধাতু, ব্রোঞ্জ একটা সংকর ধাতু। তাহলে সেখানে কি হচ্ছে, দুটো যৌগ, যেমন কপারের সঙ্গে আমরা জিঙ্ক মিশিয়ে দিচ্ছি, তাই তো? তার ফলে কি পাচ্ছি, ব্রাশ পাচ্ছি। কপারের সঙ্গে আমরা কি মিশিয়ে দিচ্ছি, টিন মিশিয়ে দিলাম, তার ফলে আমরা কি পাচ্ছি, ব্রোঞ্জ পাচ্ছি। তো এই রকম ভাবে আমরা স্টেনলেস স্টিল পাচ্ছি। এই যে জিনিসগুলো তৈরি হচ্ছে, এগুলো কি হচ্ছে, একটা কঠিন পদার্থের সঙ্গে আর একটা কঠিন পদার্থের মিশিয়ে দেওয়া হচ্ছে। তাহলে কঠিনের মিশ্রণেই কি হচ্ছে, একটা সংকরের উৎপন্ন হচ্ছে, যেটাকে বলা হচ্ছে কিন্তু ধাতব ধাতব সংকর, ধাতব সংকর। কিন্তু বাদবাকি যেগুলো রয়েছে, এগুলো কিন্তু কোনো সংকরের উদাহরণ নয়। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি অসমসত্ব মিশ্রণ? কিছুক্ষণ আগেই পড়িয়ে দিয়েছি অসমসত্ব মিশ্রণ কোনটা। তাহলে এখানে যদি দেখো, একটা পিতলের জিনিস যদি নিয়ে দেখো, তার মধ্যে কিন্তু প্রত্যেকটা উপাদানের পরিমাণ সমস্ত অংশেই কিন্তু সমান হবে। জলের মধ্যে চিনির দ্রবণ, সেটাও তোমাকে কিছুক্ষণ আগে বলেছি। এবং বায়ু, তোমরা যদি বায়ু যে কোনো স্থানের বায়ু নাও না কেন, দূষণ কবলিত এলাকা ছাড়া যে কোনো অংশের থেকে যদি বায়ু নেওয়া হয়, সেখানে বায়ুতে থাকা প্রত্যেকটি গ্যাসের পরিমাণ কিন্তু সমান থাকবে এবং অন্যান্য উপাদান সমান থাকবে। কিন্তু এখানে আমরা যেটা বলবো সেটা অপশন বি, দুধ। দুধের কিন্তু সমস্ত জায়গায় তার কম্পোজিশন কিন্তু এক থাকবে না। এই জন্য দুধ হচ্ছে কিন্তু একটা অসমসত্ব মিশ্রণ। নিম্নের ভৌত অবস্থাগুলির মধ্যে কোনটি পদার্থের সাধারণ ভৌত অবস্থা নয়? তাহলে নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি পদার্থের সাধারণ ভৌত অবস্থা নয়? আমরা কঠিন, তরল এবং গ্যাসীয় এই তিনটে জানি পদার্থের সাধারণ ভৌত অবস্থা, কিন্তু কলয়েড এটা কিন্তু পদার্থের সাধারণ ভৌত অবস্থা নয়। তাহলে কলয়েড কি ধরনের জিনিস? কলয়েড হচ্ছে এক ধরনের মিশ্রণ, যেখানে আণুবীক্ষণিক অদ্রাব্য, মানে যেগুলো দ্রবীভূত হয় না, আণুবীক্ষণিক অদ্রাব্য কণা, যেটা অন্য একটি পদার্থের মধ্যে প্রলম্বিত অবস্থায়, অর্থাৎ একটা জলের মধ্যে কিছুটা বালি ফেলে দিলে দেখবে বালির কণাগুলো জলের মধ্যে মিশছে না, তারা কি করছে, জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এই যে অবস্থাটা, এটাকে বলা হচ্ছে প্রলম্বিত অবস্থা। তাই প্রলম্বিত অবস্থায় থাকে সেই ধরনের যে দ্রবণ, সেটাকে আমরা বলছি কলয়েড দ্রবণ। এই কলয়েড দ্রবণে কণাগুলোর আকার কি হয়ে থাকে, 10⁹ মিটার হয়ে থাকে। তোমাদের এখানে একটা ফিজিক্সের প্রশ্ন জিজ্ঞাসা করে নিই, এই 10⁹ মিটার ইজিক্যাল টু কত হয়, কত ইউনিটটা কি হয়, এটা তোমরা লিখবে কমেন্টে। তাহলে একটি পদার্থ কোনো সাধারণ অবস্থা নয়। তাহলে কলয়েড পদার্থের তো সাধারণ অবস্থা নয়, এটা একটা মিশ্রণের ফলে বা একটা ভৌত প্রক্রিয়ার ফলে তৈরি হওয়া একটা অবস্থা।
একটি দ্রবণ যার মধ্যে দ্রাব কণাগুলি মিশে না গিয়ে দ্রবণের মধ্যে ভেসে বেড়ায় তাদেরকে কি বলা হয়? কিছুক্ষণ আগেই বললাম যে কলয়েড দ্রবণটা যে কারণের জন্য সৃষ্টি হয় সেটা হচ্ছে কি, তাকে বলা হয় প্রলম্বন, অর্থাৎ প্রলম্বিত অবস্থায় ভেসে বেড়ায় সেটাকেই বলা হচ্ছে কি, সেই কণাগুলোকে সেটাকেই বলা হচ্ছে প্রলম্বন। চিনির জলীয় দ্রবণ। চিনি হলো কি? চিনির জলীয় দ্রবণে চিনি কি? তো একটা যদি আমরা দ্রবণ নিই, এটা আবার দ্রবণ পড়ানোর সময় পড়াবো। দ্রবণের মধ্যে দুটো অংশ থাকে, একটা হচ্ছে দ্রাবক আর একটা থাকে দ্রাব। তাহলে এই দ্রাবক এবং দ্রাব কোনটা? একটা দ্রবণের মধ্যে দ্রবণের ভৌত অবস্থা যার ভৌত অবস্থার সঙ্গে যায় এটাকে আমরা বলি দ্রাবক, এবং এই দ্রাবকের পরিমাণ দ্রবণে হচ্ছে সব থেকে বেশি থাকে। আর দ্রাব হচ্ছে এই দ্রাবকের মধ্যে যে জিনিসটা মিশে যায়, মিশে দ্রবণ তৈরি করে, সেটাকে আমরা বলি দ্রাব। যদি জলের মধ্যে চিনির দ্রবণ হয় তাহলে আমরা বলবো জলকে দ্রাবক বলবো, আর চিনিকে আমরা কি বলবো? সেটাকে বলবো হচ্ছে দ্রাব। তাহলে এখানে আমাদের উত্তর যেটা হয়ে যাবে, চিনিকে আমরা চিনির দ্রবণে চিনিকে আমরা কি বলবো? দ্রাব বলবো। ড্যাশ একটি যৌগিক পদার্থ নয়। তাহলে এগুলোর মধ্যে কোনটি যৌগিক পদার্থ নয়? তাহলে এখানে সীসা, এটা হচ্ছে সীসা। লেড, পিবি লেড, লেড মানে হচ্ছে সীসা। চুনাপাথর হচ্ছে CaCO3, ক্যালসিয়াম কার্বনেট যেটাকে চুনাপাথর বলি। হাইড্রোজেন সালফাইড H2S, আর সালফার ডাই অক্সাইড হচ্ছে SO2। তাহলে এটার মধ্যে থেকে তোমরা বুঝতেই পারছো কোনটি যৌগিক পদার্থ নয়। কার্বন ডাই অক্সাইড একটা যৌগিক পদার্থ, এখানেও দুটো ভিন্ন মৌল মিলে তৈরি হয়েছে এবং এটাও তাই। তাই এই তিনটে হচ্ছে কি, প্রত্যেকে হচ্ছে যৌগিক পদার্থ। তাহলে যৌগিক পদার্থ নয় হচ্ছে লেড বা সীসা, সেটা হচ্ছে কিন্তু মৌলিক পদার্থ। নিম্নের কোনটি ভৌত পরিবর্তন নয়? তাহলে ভৌত পরিবর্তন নয় কোনটি? কঠিন থেকে তরলের রূপান্তর, এটা কি ভৌত পরিবর্তন? গ্যাস থেকে তরলের রূপান্তর, এটা কি ভৌত পরিবর্তন? তরলের গ্যাসে রূপান্তর, এটা কি ভৌত পরিবর্তন? সন্ধান প্রক্রিয়ায় অ্যালকোহল উৎপাদন, এটা কি ভৌত পরিবর্তন? তাহলে আগে আমাদের জানতে হবে ভৌত পরিবর্তন কি। ভৌত পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তন যে পরিবর্তনে কারণটা, যে কারণের জন্য পরিবর্তিত হচ্ছে সেই কারণটাকে সরিয়ে যদি আমরা নিই তাহলে পারে সে আবার আগের অবস্থায় ফিরে আসে, সেটাকেই আমরা বলবো ভৌত পরিবর্তন। অর্থাৎ আমরা বরফকে হিট দিচ্ছি, তার ফলে সেটা তরলে পরিণত হলো। যদি ওই যে তাপটা দিয়ে বরফকে জলে পরিণত করলাম সেই তাপটা যদি বরফ থেকে ওই জল থেকে বের করে নিই, জলটা কিন্তু আবার বরফে পরিণত হয়ে যাচ্ছে। বা তোমরা যদি একটা বাটির মধ্যে জল নিয়ে সেটাকে উত্তপ্ত করতে থাকো, দেখবে জল বাষ্পে পরিণত হচ্ছে। এবার বাষ্পকে যদি তোমরা আবার ঠান্ডা করো, দেখবে আবার জলে পরিণত হচ্ছে। অর্থাৎ গরম করছি, তার ফলে ওটা একটা আরেকটা রূপে অবস্থায় চলে যাচ্ছে। আবার ঠান্ডা করলে পারে তার ঠিক উল্টো জিনিস করলাম, গরম করে ঠান্ডা করলাম, তাহলে আবার আগের অবস্থায় সে রিটার্ন আসবে। এই ঘটনা যখন ঘটছে তখন তাকে বলছি ভৌত পরিবর্তন। তাহলে কঠিন থেকে তরলে রূপান্তর, যদি আমরা কঠিন থেকে তরলে রূপান্তর করতে গেলে হিট দিচ্ছি, সেই হিটটাকে যদি আমরা তুলে নিই তাহলে পারে এটা আবার সেই কঠিনে ফিরে যাবে। গ্যাস থেকে তরলে রূপান্তর, ঠান্ডা করে তরলে আনছি, এটাকে হিট দিলে পারে আবার গ্যাস থেকে তরলে চলে যেতে পারে। এবং তরল থেকে গ্যাসের রূপান্তর, এখানেও কিন্তু হিট দিচ্ছি, হিটটাকে তুলে নিই যদি, তাহলে আবার সেটা তরলে চলে আসে। এই তিনটে ABC প্রত্যেকটাই ভৌত পরিবর্তনের উদাহরণ। কিন্তু সন্দন প্রক্রিয়ায় অ্যালকোহল যে উৎপাদন, এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে গ্লুকোজ থেকে অ্যালকোহল উৎপন্ন হয়ে যাচ্ছে। এই সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে সেই অ্যালকোহলকে কিন্তু আর গ্লুকোজে ফিরিয়ে আনা সম্ভব নয়। অর্থাৎ এটা একটা কিন্তু রাসায়নিক পরিবর্তন। তাই এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন ডি, সন্ধান প্রক্রিয়ায় অ্যালকোহল উৎপাদন। এটা হচ্ছে ভৌত পরিবর্তনের উদাহরণ নয়। নিচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? এবার রাসায়নিক পরিবর্তন কাকে বলছি? না, যে পরিবর্তনের ক্ষেত্রে কি হচ্ছে, একটা পদার্থ থেকে আরেকটা সম্পূর্ণ নতুন পদার্থে পরিণত হয়ে যাচ্ছে,
এবং সেই যে পদার্থটা উৎপন্ন হচ্ছে সেই পদার্থটাকে আর আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়। এটাকেই আমরা বলছি রাসায়নিক পরিবর্তন। এখানে তোমরা দেখো যে কার্বন ডাই অক্সাইড থেকে শুষ্ক বরফ তৈরি করছি। কার্বন ডাই অক্সাইড থেকে শুষ্ক বরফ তৈরি করা হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে যেটা হচ্ছে কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইডকে ঠান্ডা করা হচ্ছে, করে তাকে বরফে পরিণত করা হচ্ছে। কিন্তু সেই বরফটা যদি আবার হিট পায় তাহলে সে আবার গ্যাস কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়ে যাবে। তাহলে এটা ভৌত পরিবর্তন। তারপর দেখো প্ল্যাটিনামের তারকে উত্তপ্ত করলাম। প্ল্যাটিনামের তারকে যখন উত্তপ্ত করছি সেটা রেড হিটেড হয়ে যাচ্ছে। ঠান্ডা করলে সেই প্ল্যাটিনামের তারই ফিরে আসছে। লোহাকে চুম্বকে পরিণত করা। লোহাকে আমরা চুম্বকে পরিণত করলাম যখন চুম্বকের সঙ্গে লাগাচ্ছি। সেটাকে আবার কিন্তু চুম্বক ধর্ম থেকে নষ্ট করে দেওয়া যায়। তাহলে লোহার চুম্বকে পরিণত করা সেটাও কিন্তু ভৌত পরিবর্তন। কিন্তু দুধ থেকে যে মাখন তৈরি করে ফেললাম, সেই দুধ থেকে মাখন তৈরি করে ফেলার পর সেই মাখনটাকে কোনো প্রসেসের মাধ্যমেই আমরা কিন্তু তাকে দুধে ফিরিয়ে আনতে পারবো না, অর্থাৎ এখানে কেমিক্যাল চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। লোহায় মরচে পড়া নিচের কোনটির উদাহরণ? তাহলে লোহাই মরচে পড়ে গেলে সেই মরচে থেকে আমরা লোহাকে ফিরিয়ে আনতে পারি না, তাহলে অবভিয়াসলি সেটা একটা কি হবে, রাসায়নিক পরিবর্তনের উদাহরণ হবে। এখানে তোমরা লোহার মরচে পড়লে পারে যে মরচের সংকেত পরীক্ষায় আসবে, যে মরচের সংকেতটি কোনটি, তাহলে সেখানে তোমরা মনে রাখবে Fe2O3 XH2O। এটা কিন্তু হচ্ছে মরচে বা জং যেটা ধরে লোহায় সেটার কিন্তু একটা সংকেত। নিচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? তাহলে রাসায়নিক পরিবর্তনের উদাহরণ কোনটা? ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন কঠিন থেকে কিসে যায়? গ্যাসে যায়, আবার গ্যাসকে ঠান্ডা করলে কঠিনে ফিরে আসে। তাই ঊর্ধ্বপাতন কিন্তু রাসায়নিক পরিবর্তন নয়। পরিস্রবণ মানে কোনো কিছুকে ফিল্টার করছি, তো ফিল্টার করে আবার মিশিয়ে দিলে পরে আগের জায়গায় চলে আসবে। কেলাসন অর্থাৎ কোনো একটা দ্রবণ অবস্থায় রয়েছে সেখান থেকে সেটাকে আমরা কঠিনে পরিণত করছি, অর্থাৎ ক্রিস্টালাইজেশন প্রসেস। এটাও কিন্তু একটা রাসায়নিক পরিবর্তন নয়, এটাও ভৌত পরিবর্তন। কিন্তু প্রশমন সেটা কিন্তু হচ্ছে কি একটা রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। প্রশমন কি? মনে করো একটা ক্ষার রয়েছে, সেই ক্ষারের মধ্যে আমরা যদি অ্যাসিড দিয়ে দিই তাহলে ক্ষার এবং অ্যাসিড এদের বিক্রিয়া ঘটে যেটা তৈরি হয়ে যাবে সেটা হচ্ছে NaCl প্লাস H2O তৈরি হয়ে গেল। তাহলে এই ক্ষার এবং অ্যাসিড এদের বিক্রিয়ার ফলে কি হলো, লবণ এবং জল তৈরি হয়ে গেল। তাহলে কি হলো, এটা একটা প্রশমন বিক্রিয়া। সেই প্রশমন বিক্রিয়ার ফলে এই যে লবণ এবং জল তৈরি হয়ে গেল, এই দুটোকে মেশালে কখনোই আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড এবং HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড এই দুটোকে ফিরে পাবো না। তাই এক্ষেত্রে এটা একটা প্রশমন বিক্রিয়া, কিন্তু অবশ্যই একটা রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। কোনটি একটি ভৌত পরিবর্তনের উদাহরণ? তাহলে একটা ভৌত পরিবর্তনের উদাহরণ কোনটি? জল থেকে বরফের রূপান্তর, মানুষের শ্বাস পদ্ধতি, মানুষের পরিপাক পদ্ধতি, এবং এটা দুধ হবে, দুধ থেকে দইয়ের রূপান্তর। তাহলে এখানে দেখো মানুষের শ্বসন পদ্ধতি। শ্বসন পদ্ধতি যখন হচ্ছে তখন কি আমরা যে কার্বোহাইড্রেট খাচ্ছি সেগুলো আমাদের কোষের উপযোগী খাদ্য কণায় পরিণত হয়ে যাচ্ছে, অর্থাৎ যেগুলো কোষ অ্যাবজর্ব করতে পারে সেই ধরনের খাদ্যে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে সেটাকে আর ফিরিয়ে আনা সম্ভব নয়। মানুষের পরিপাক পদ্ধতি, আমরা একটা খাবার খাচ্ছি, সেই খাবারটাকে কি আমরা যখন আমাদের যে বহিষ্করণ পদ্ধতি ঘটার ফলে যেগুলো বেরোচ্ছে সেখান থেকে কি আমরা আর সেই আগের খাবারটাকে ফিরে পাচ্ছি না। দুধ থেকে দই যে পেলাম, সেই দই থেকে আমরা কোনোভাবে কি দুধ ফিরে পাই না। তাহলে এই তিনটে BCD তিনটেই কিন্তু হচ্ছে আমাদের কেমিক্যাল চেঞ্জ বা রাসায়নিক পরিবর্তন। কিন্তু জল থেকে বরফের রূপান্তর এটা অবশ্যই একটা ভৌত পরিবর্তনের উদাহরণ। গ্রাফাইট এবং হীরক হলো, তাহলে গ্রাফাইট এবং হীরক এটা কি? এটা হচ্ছে কার্বনের রূপভেদ। তাই এটাকে কার্বনের যে বহুরূপভেদ বা রূপভেদ এই যে ঘটনা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় তাকে ইংরেজিতে অ্যালোট্রপ। তাই অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। কার্বনের বহুরূপতা হচ্ছে গ্রাফাইট, হীরক, গ্যাস কার্বন, এগুলো প্রত্যেকটাই কিন্তু
কার্বনই এদের মেন অরিজিন, কিন্তু বিভিন্নতার রূপে আমরা পেয়ে থাকি। এটা হচ্ছে অ্যালোট্রপ বলা হয়। আন্তঃআণবিক স্থান ন্যূনতম হয় কাদের ক্ষেত্রে? আন্তঃআণবিক অর্থাৎ কণাগুলোর মধ্যে, একটা পদার্থের ভিতরের কণাগুলোর মধ্যে স্থান খুব কম হয়, ন্যূনতম হয়, কাদের ক্ষেত্রে হয়? তোমাদের পড়িয়েছি, উত্তরটা তোমরা ভাবো, ভেবে করার চেষ্টা করো। তার মধ্যে তোমাদেরকে বলি, এটা হচ্ছে আজকে আমাদের লাস্ট কোশ্চেন। তোমাদের ক্লাসটা কিন্তু কেমন লাগলো তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট পেলে পারে নতুন ধরনের কিছু করার জন্য উৎসাহ আসে। এবং তোমাদের যদি কোনো ডাউট থাকে বা কোনো প্রশ্ন সম্বন্ধে, কোন টপিক সম্বন্ধে জানার থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লেখো। আমি কিন্তু সেই বিষয়টার উপর ক্লাস করানোর এবং তোমাদের সেই ডাউট সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবার বলো, এই প্রশ্নটার উত্তর কি হবে? এই প্রশ্নটার উত্তর দেখো, জল আছে, তরল পদার্থ, অ্যালকোহল তরল পদার্থ, বায়ু হচ্ছে গ্যাসীয় পদার্থ। তাহলে আমরা কিছুক্ষণ আগে পড়লাম যে আকর্ষণ বল কঠিনের সবচাইতে বেশি, তারপর লিকুইড, তারপর গ্যাস। তাহলে যাদের আকর্ষণ বল বেশি হবে তার ক্ষেত্রে কি হবে? এই আন্তঃআণবিক ফাঁকা স্থানটা কি হবে? সবচাইতে কম হবে। ঠিক উল্টো এরকম হয়ে যাবে। অর্থাৎ গ্যাসের ক্ষেত্রে ফাঁকা স্থান বেশি হবে, তারপর তরলের, তারপর হচ্ছে কঠিনের। তাহলে এখানে আমরা দেখছি জল, অ্যালকোহল এ দুটো লিকুইড স্টেট, তারপরে বায়ু হচ্ছে গ্যাসিয়াস স্টেট। এগুলো তাহলে প্রত্যেকের ফাঁকা স্থান বেশি হবে। সোনা, এটা কি হচ্ছে? সলিড স্টেটে রয়েছে। তাহলে সোনার ক্ষেত্রে কি হবে? আন্তঃআণবিক ফাঁকা স্থানটা কি হবে? ন্যূনতম হবে। তাই এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সোনা। আজকের এই 25টা কোশ্চেনই ছিল। আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, তার কারণ এখানে তোমরা জেনারেল সায়েন্সের ওপর সম্পূর্ণ বাংলায় ক্লাস করতে পারবে। সবাইকে ধন্যবাদ।